গুড মর্নিং এভরিওয়ান। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো আজ সোমবার সোমবার দিন আমাদের ক্লাস থাকে এসএসসি জিডি থেকে। এসএসসি জিডির যে সামনে পরীক্ষা আসছে তার উপর ভিত্তি করে যে ক্লাস শুরু করেছি আমরা, তার কিন্তু ক্লাস থাকে সোমবার সকাল 9টায়, তাই তো? তো দেখো, আজ আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স 2024 সালের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা শেষ করব এই আস্তে আস্তে করে। এটা ধরে নাও এটা প্রথম ভিডিও বলতে পারো, একদম পুরোপুরি ব্র্যান্ড নিউ একটা ভিডিও, যেটা 2024 সালের পলিটি থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে এসছে। হ্যাঁ, হয়তো এগুলোর পাশে কিন্তু তোমার ডেটটা লেখা নেই, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। তো আশা করবো তোমরা ক্লাসটা পুরোটা দেখবে, একটু মিস করবে না। তো তোমরা রুটিনটা একবার দেখে নাও। তো আজ আমি বললাম যে সোমবার মানেই আমার পলিটি ক্লাস সকাল 9টায়, আর অর্থনীতি ক্লাস থাকে রবিবার দুপুর 12টায়, কিন্তু অর্থনীতি ক্লাস থাকে। এছাড়াও এক্সট্রা ক্লাস হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকে সপ্তাহে একটা করে, তোমরা সেটা অবশ্যই দেখবে। বাকি স্যারদের ক্লাস দেখো মঙ্গলবার 9টায় অঙ্ক, বুধবার হিন্দি, আবার এদিকে সোমবার 12টায় ক্লাস রয়েছে ইতিহাস রয়েছে, আবার তারপর এদিকে বুধবার দিন রয়েছে অঙ্ক, তারপরে শুক্র শনিতে আবার ভূগোল, তারপরে আবার কিন্তু অঙ্ক রয়েছে। এদিকে দেখো রবিবার দিন সন্ধ্যে 7টায় রিজনিং রয়েছে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে। তোমরা এখনও যারা এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো করছো না, তারা অবশ্যই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করবে। ঠিক আছে, তাহলে তোমাদের পাশাপাশি আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কতজন স্টুডেন্ট ক্লাসগুলো করছে, তাই না? আচ্ছা, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখে নিই। নিম্নের কোন বছরে ভারতের বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? জানতে চাওয়া হয়েছে বোম্বে হাইকোর্ট কোন ইয়ারে প্রতিষ্ঠিত হয়। অপশনে 1861 সালে, বি 1864 সালে, সি 1863 সালে, নাকি অপশন ডি 1862 সালে। তাহলে নিচের কোন বছর তাহলে বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? তোমরা যারা অ্যান্সারগুলি পারবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে, কমেন্টে আমরা অবশ্যই দেখব, সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলি করার চেষ্টা করবে। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1862 সালে। 1862 সালে 14ই আগস্ট বোম্বে হাইকোর্ট উদ্বোধন করা হয়। এখানে দেখো শুধুমাত্র ইয়ারটা দেওয়া রয়েছে, আমি এখানে কিন্তু তারিখটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, অবশ্যই তারিখটাও পড়ে রাখবে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 19 বা 19-এর খ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? আচ্ছা, কোনটির সাথে সম্পর্কিত তাহলে দেখো, অপশন এতে রয়েছে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র হয়ে সমবেত হওয়া, বি বাক্যের ও অভিব্যক্তির স্বাধীনতা, সি ভারতের রাজ্যক্ষেত্রে সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করা, নাকি অপশন ডি পরিমেল বা সংঘ বা সমবায় সমিতি গঠন করা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র হয়ে সমবেত হওয়া। এই ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 19-এর খ এটার সঙ্গে কিন্তু যুক্ত, শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র হয়ে সমবেত হওয়া। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের বিধানিক শাখা সংসদের ড্যাশ সদন রয়েছে। কটি সদন রয়েছে? একটি, 5টি, 2টি, নাকি 3টি? ভারতের বিধানিক শাখা সংসদের ড্যাশটি সদন রয়েছে। কতগুলি সদন রয়েছে? সদন রয়েছে 2টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন ড্যাশ আইনি সহায়তা আন্দোলনকে বিধিবদ্ধ মর্যাদা প্রদান করে এবং এটি কেন্দ্র, রাজ্য এবং জেলা স্তরে আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্থাপনের ব্যবস্থাও করে। কোনটা? কত সাল? 1987, 1981, 1983, নাকি অপশন ডি 1985? তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে 1987। নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের উল্লেখিত রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশমূলক নীতিসমূহের একটি নয়? আচ্ছা, এই চারটার মধ্যে কোনটি নয়? ঠিক আছে, অপশনে নাগরিকদের জন্য একই প্রকার দেওয়ানি সংহিতা, বি নাম্বার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রগণিতিকরণ, সি নির্বাহী বর্গের থেকে বিধানমণ্ডলের পৃথকীকরণ, নাকি অপশন ডি কৃষি ও পশুপালনের সংগঠন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি নির্বাহী বর্গের থেকে বিধানমণ্ডলের পৃথকীকরণ। নির্বাহী বর্গের থেকে বিধানমণ্ডলের তাহলে পৃথকীকরণ। নেক্সট দেখো, সংবিধানের ড্যাশ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তিনি তা সুপ্রিম কোর্টকে জানাতে পারেন এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের বিশেষ ক্ষেত্রাধিকার রয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো সমস্যায় আইনি সম্পর্কিত কোনো কিছু জানতে চাওয়ার হয়, রাষ্ট্রপতি কিন্তু চাইলে
করে পরামর্শের প্রয়োজন হলে তিনি সুপ্রিম কোর্টে কিন্তু তা জানাতে পারেন, সুপ্রিম কোর্টে জানাতে পারে। এবং সুপ্রিম কোর্ট কি করবে, রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের বিশেষ ক্ষেত্রাধিকার রয়েছে। এবং সুপ্রিম কোর্টের বলাই রয়েছে ভারতীয় সংবিধানে, রাষ্ট্রপতি যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই তাতে সুপ্রিম কোর্ট তাকে যাতে সলভ করে দেয় বা দিতে পারে। দেখো তাহলে কি এ 141, বি 143, সি 142 নাকি ডি 144, সেটা কত নম্বর ধারায় হয়ে থাকবে? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি 143 নম্বর ধারায়, কিন্তু সংবিধান 143 নম্বর ধারায় তাহলে অনুসারে রাষ্ট্রপতি কোনো বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে তিনি তা সুপ্রিম কোর্টকে জানাতে পারেন এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের বিশেষ ক্ষেত্রাধিকার কিন্তু রয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি এই ধারণাটিকে প্রতিফলিত করে যে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করার জন্য শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে সরকারের ক্ষমতা ভাগ করা হয়েছে? অপশন এ ক্ষমতার পৃথকীকরণ, বি সার্বভৌমত্ব, সি সংসদীয় ব্যবস্থা, ডি যুক্তরাষ্ট্রবাদ। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ক্ষমতার পৃথকীকরণ। এটার মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানের এই ক্ষমতার যে পৃথকীকরণ এই ধারণাটিকে প্রতিফলিত করে যে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করার জন্য শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে কিন্তু পৃথক সরকারের ক্ষমতা ভাগ করা হয়েছে, জাস্ট ক্ষমতার পৃথকীকরণের জন্য। নেক্সট দেখো, ইন্ডিয়া যা ভারত নামেও পরিচিত সেটি হলো একটি দেশসমূহের সংঘ, রাজ্যসমূহের সংঘ, বিশ্বের সংঘ নাকি অপশন ডি রাজ্যসমূহের ফেডারেল? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজ্যসমূহের সংঘ। অর্থাৎ আমাদের ভারতবর্ষের কোন একটা রাজ্য যদি চায় সে কিন্তু আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না, ঠিক আছে? সেটা কি রাজ্যসমূহের ইউনিয়ন বা রাজ্যসমূহের সংঘ, ঠিক আছে? নেক্সট দেখো, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত এবং রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য মনোনীত হন? প্রথম প্রশ্ন, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? দ্বিতীয়, রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য মনোনীত হন? অপশন এ সর্বোচ্চ সদস্য সংখ্যা 545 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক 25 জন সদস্য মনোনীত হন। বি নাম্বার সর্বোচ্চ সদস্য সংখ্যা 245 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য মনোনীত হন। সি নাম্বার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য মনোনীত হন। নাকি অপশন ডি সর্বোচ্চ সদস্য সংখ্যা 550 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক 238 জন সদস্য মনোনীত হন। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন, আচ্ছা অপশন বি হবে না, হ্যাঁ এটা অপশন বি হবে না, এটা অপশন সি হবে। সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 250 জন, ঠিক আছে, এবং রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য মনোনীত হন। এটা হবে অ্যান্সার, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে, এটা অপশনটা ভুল হয়েছে, এটা ভুল। নেক্সট প্রশ্ন, ভারতে যে রাজ্যের বিধান পরিষদ আছে সেই রাজ্যে ওই পরিষদের মোট সদস্য সংখ্যা ওই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার ড্যাশের বেশি হবে না। কতর বেশি হবে না? 2/3, 1/4, 1/3 নাকি অপশন ডি 1/5। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 1/3। 2022 সালে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা অনুসরণ করে 6টি রাজ্য বিধান পরিষদ রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্র। এই কটা রাজ্যের মধ্যে তাহলে কি এই কটা রাজ্যের মধ্যেই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, ঠিক আছে, বিধান পরিষদ যাকে বলা হয়। এই কক্ষে 98 জন সদস্য ছিল, তার মেয়াদ 6 বছর ছিল। 1969 সালের 21শে মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধান পরিষদ অবলুপ্তির একটি প্রস্তাব পাশ হয়। এরপর ভারতীয় সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্ত আইন 1969 পাশ হয়। 1969 সালের 1 আগস্ট এই পরিষদ অবলুপ্ত হয়ে যায়। ভারতেও তাহলে বিধান পরিষদ ছিল, সেই বিধান পরিষদ কিন্তু তারপর এটা ক্যান্সেল হয়ে যায় কবে? 1969 সালে 1 আগস্ট, ঠিক আছে? মনে রাখবে এই এক্সট্রা পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিধান পরিষদের জন্য। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলির মধ্যে একটি নয়? অপশন এ সাংবিধানিক প্রতিকারের অধিকার, বি শোষণের অধিকার, সি সমতার অধিকার, ডি ধর্ম স্বাধীনতার অধিকার। তাহলে কোনটা হবে অ্যান্সার? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি শোষণের অধিকার। এটা কিন্তু ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলির মধ্যে একটি নয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 51 অনুচ্ছেদ অনুসারে একজন নাগরিকের কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য
11টি, 10টি, 15টি নাকি 5টি? মৌলিক কর্তব্য 51 নাম্বার ধারাতে আলোচনা করা রয়েছে। অপশন এ 11টি। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক দায়িত্ব ও 4 ভাগে যোগ করা হয়েছিল। 2002 সালে 86তম সংবিধান সংশোধনী দ্বারা আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে, যার দরুন এই 10 আর 1 টোটাল 11টি। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 12 অনুচ্ছেদে অর্থাৎ 12 নম্বর অনুচ্ছেদের ড্যাশ উল্লেখ রয়েছে। কিসের উল্লেখ রয়েছে? অপশন এ মৌলিক কর্তব্যের সংজ্ঞা, মৌলিক অধিকারের সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা, নাকি ডি রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহের সংজ্ঞা। তাহলে অ্যান্সার হবে অপশন সি, রাষ্ট্র এর সংজ্ঞা কিন্তু দেওয়া রয়েছে ভারতীয় সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ কোনো ক্ষেত্রে ক্ষমা ইত্যাদি করায় এবং দণ্ডাদেশ মুলতবি রাখার, বাতিল করা বা লঘু করার পক্ষে রাজ্যপালের ক্ষমতা উল্লেখিত হয়েছে? অপশন এ অনুচ্ছেদ 161-তে, অপশন বি অনুচ্ছেদ 163-তে, অপশন সি অনুচ্ছেদ 162-তে, নাকি অপশন ডি অনুচ্ছেদ 164-তে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ অনুচ্ছেদ 161-তে। রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার 72 নম্বর ধারায় কিন্তু আলোচনা করা রয়েছে, গ্র্যান্ড পার্ডন। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন ভাগটি সরকারি ভাষার সাথে সম্পর্কিত? সরকারি ভাষা, আমাদের মোট কটা ভাষা রয়েছে বর্তমানে? 22টি ভাষা রয়েছে। তো এই ভাষার সঙ্গে সম্পর্কিত কোন পার্টটি বা কোন অংশটি? দেখো 19 নম্বর, অপশন বিতে রয়েছে 18 নম্বর, অপশন সিতে রয়েছে তাহলে 16 নম্বর, আর অপশন ডিতে রয়েছে 17 নম্বর। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 17 নম্বর। ঠিক আছে, ভারতে কত সালে কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? 1946, 1916, 1926 নাকি 1934? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1946। অর্থাৎ গণপরিষদ গঠন হওয়ার সময়, সেই সময় একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল, তোমরা সেটা জানো। ভারতীয় সংবিধানের যেটা ঐতিহাসিক পটভূমি তখন আমরা পড়িয়েছিলাম। তো সেই অন্তর্বর্তীকালীন সরকার, ভারতীয় সংবিধান যতদিন পর্যন্ত অফিসিয়ালি রচনা না হচ্ছে ততদিন কিন্তু দেশকে চালাতো কে? এই অন্তর্বর্তীকালীন সরকার, তাই তো? নেক্সট দেখো, ভারতে কোন সংস্থাটি উপভোক্তাদের অধিকার রক্ষা ও প্রচার এবং উপভোক্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ? অপশনে জাতীয় মানবাধিকার কমিশন NHRC, বি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ CBI, সি জাতীয় মহিলা কমিশন বা NCW, নাকি অপশন ডি জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন NCDRC? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন বা NCDRC। NCDRC ফুল ফর্ম দেখো, ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রেডিসেস কমিশনস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে শোষণের থেকে ত্রাণের অধিকার সব ধরনের ড্যাশ এবং মানুষ ক্রয় বিক্রয়কে নিষিদ্ধ করে। কি? অপশন এ শ্রম, বি কৃতক সমূহ, বি বলপূর্বক শ্রম, ডি কার্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি বলপূর্বক শ্রম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? অপশন এ 299, বি 329, সি 331, ডি 359। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 299। মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা হয়েছিল 299। 389 থেকে কমে এটা 299 চলে আসে। ঠিক আছে, পৃথক পাকিস্তান প্রদেশের দাবির জন্য বা পৃথক পাকিস্তান প্রদেশ গঠন করার জন্য এই সংখ্যাটা কিন্তু কমে যায়, অর্থাৎ 90 জন কমে যায়। আত্মদোষারোপের বিরুদ্ধে অধিকার, মৌলিক অধিকারটি নিশ্চিত করে যে, কি নিশ্চিত করে? কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না, কোনো ব্যক্তিকে আদালতে প্রমাণ দিতে বাধ্য করা যাবে না, কোনো ব্যক্তিকে অপরাধ স্বীকার করতে বাধ্য করা যাবে না, অপশন ডি কাউকে অন্য কারো বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট দেখো, ভারতের নির্বাচন কমিশন একটি ড্যাশ বিচার সংস্থা, সাংবিধানিক সংস্থা, সংবিধানবদ্ধ সংস্থা, নাকি অপশন এ নির্বাহী সংস্থা? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সাংবিধানিক সংস্থা। ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে নিম্নের কোন তপশিলে
সমবর্তী সূচি দেওয়া আছে, সমবর্তী সূচি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাকি অষ্টম। তার সমবর্তী সূচি কোথায় দেওয়া রয়েছে? অপশন সি, সপ্তম। সপ্তমে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে সপ্তম তপশিলে সমবর্তী সূচির কথা কিন্তু আলোচনা করা রয়েছে। নেক্সট দেখো, ভারতীয় দণ্ডবিধির 1860 আইপিসিকে বাতিল করে ভারতীয় ন্যায় সংহতি বিল, আইনি সংস্কার সংশোধনী আইন, সি ফৌজদারি কোড বিল, অপশন ডি ভারতীয় বিচার বিভাগ আইন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারতীয় ন্যায় সংহিতা বিল। ঠিক আছে, সেটা কিন্তু ভারতীয় দণ্ডবিধি 1860 আইপিসিকে বাতিল করে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধান তার সকল ড্যাশদের জন্য সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করে। সকল কাদের জন্য? নাগরিক, নাগরিক এবং অনাগরিক, সি শিক্ষিত মানুষ, ডি করদাতা। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নাগরিক। ভারতীয় সংবিধান তার সকল নাগরিকদের জন্য সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করে। দেখো আজকের লাস্ট প্রশ্ন, ভারতের সাংবিধানিক বা সংবিধান অনুযায়ী রাজ্যপালকে ড্যাশ নিযুক্ত করা যেতে পারে? এক সময়ে একটি রাজ্যের জন্য, শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য, সি দুই বা ততোধিক রাজ্যের জন্য, ডি দুটির বেশি রাজ্যের জন্য নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দুই বা ততোধিক রাজ্যের জন্য। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপালকে দুই বা ততোধিক রাজ্যের জন্য কিন্তু নিযুক্ত করা যেতে পারে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। 25টা প্রশ্ন এইমাত্র শেষ হলো। তোমাদের কোন প্রশ্নটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাতে পারো, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর তোমাদের ভিডিওটি ভালো হলে লাইক করবে এবং তাদেরই শেয়ার করবে যারা সামনে এসএসসি জিডির জন্য পুরো দমে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।